শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক ও জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচনের রোডম্যাপ, হতাশা ও প্রত্যাশা। এ বিষয়ে আলাপ করবার জন্য স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন, এবং আমাদের সাথে রয়েছেন নিরাপত্তা ও ভূরাজনৈতিক বিশ্লেষক মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আশরাফুজ্জামান। এছাড়া অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি জনাব খান সাইদ হাসান। আপনাদের তিনজনকে অনুষ্ঠানে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, আশা করছি পুরো অনুষ্ঠান জুড়েই আপনাদেরকে সাথে পাবো। আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অনুষ্ঠানটি সরাসরি ফেসবুকে সম্প্রচারিত হচ্ছে। সেক্ষেত্রে facebook.com/ATN বাংলা অনলাইন এই লিঙ্কে ক্লিক করলে আপনারা অনুষ্ঠানটি দেখতে পাবেন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল আলোচনায়, কিন্তু তার আগে দিনের শিরোনামগুলো একটু দেখে আসব। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ ও 2 সহযোগী গ্রেফতার। অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার। সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোন ব্যবহার করত, জানালো সেনাবাহিনী। মানবতা বিরোধী অপরাধের মামলায় খালাস পেলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার। হাসপাতালের কারা সেলে পৌঁছেছে মুক্তির আদেশ, ছাড়া পাবেন কাল। দিনভর বিক্ষোভে উত্তাল ছিল সচিবালয়ে, কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন স্থগিত। ফ্যাসিবাদের দোসর আমলাদের না সরালে কঠোর আন্দোলনে যাবে জুলাই মঞ্চ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন না দিলে সরকারকে সহযোগিতা করা কঠিন হবে, হুঁশিয়ারি বিএনপির। সংস্কার ও বিচারের অগ্রগতি ছাড়া নির্বাচন নয়, বলছে এনসিপি। এবং গভীর সমুদ্র বন্দর ঘিরে মাতারবাড়ি ও মহেশখালীকে সিঙ্গাপুরের আদলে গড়ে তোলার পরিকল্পনা সরকারের। বিনিয়োগে আগ্রহ জাপানের, জানালেন প্রেস সচিব। আমরা শিরোনাম শুনছিলাম, এবারে বিস্তারিত আলোচনায় যাব। প্রথমেই ডক্টর আসাদুজ্জামান রিপন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করি। আমাদের আজকের আলোচ্য বিষয় নির্বাচনের রোডম্যাপ, হতাশা প্রত্যাশা। আপনারা আনুষ্ঠানিকভাবে আজকে প্রেস কনফারেন্স করে বিষয়টি অবগত করেছেন যে নির্বাচনের রোডম্যাপ নিয়ে সরকারের যে অবস্থান, তাতে এক ধরনের হতাশাই প্রকাশ করেছেন। কেন এই হতাশা? আপনারা কিছুদিন আগে দেখা করে আসলেন, সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে একটু আপনার মন্তব্য শুনব। ধন্যবাদ আপনাকে। নির্বাচন ছাড়া অল্টারনেটিভটা কি? বিভিন্ন দেশে, মানে অর্থাৎ থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজে, উন্নত দেশে তো গণ অভ্যুত্থান হয় না, কারণ ওখানে বেনজিরের মতো মানে আইজি থাকে না, ওখানে জেনারেল আজিজের মতো সেনাপ্রধান থাকে না, তারপরে যে নুরুল হুদার মতো চিফ ইলেকশন কমিশনার থাকে না, তাই না? এমনকি আপনার ওই যে ইকবাল করিম ভুইয়ার মতো আইজিও কি বলে আপনার মানে সেনাপ্রধানও থাকে না। তো সব কিছু মিলিয়ে, এবং পার্লামেন্ট ওই দেশের এমপিরা কেউ বলে না যে আমাদের ডিসিএসপি আমাদের কথা শোনে না, আমাদের থেকে পাওয়ারফুল ডিসিএসপি। এইসব হতাশা ওইসব দেশে প্রকাশ হয় না, ফলে ওইসব দেশে গণ অভ্যুত্থানের প্রয়োজন পড়ে না। এই যে আমরা যে ওয়েস্টমিনিস্টার টাইপ অফ গভর্নমেন্টের কথা বলতে খুব পছন্দ করি, পার্টিকুলার পলিটিক্যাল পার্টিজ, তো এটা তো মানে বিলিতির একটা সিস্টেম। তো কনজারভেটিভ পার্টি, এই লেবার পার্টি ক্ষমতা গ্রহণ করার আগে প্রায় 5 বছর তারা মানে ব্রিটেনের শাসন ক্ষমতায় ছিল। সেখানে প্রায় তিনজন প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, কিন্তু মানে পালানোর মতো পরিস্থিতি হয়নি, বা ভাঙচুর হয়নি, বা 10 নম্বর ডাউনিং স্ট্রিট দখল করার, মানে অর্থাৎ দখল বলতে আমি বোঝাচ্ছি যে জনগণ এটাকে অকুপাই করেনি। কেন করেনি? বিকজ সিস্টেম ওয়ার্কস দেয়ার, তাই না? গণতন্ত্র কাজ করে, প্রপার নির্বাচন হয়, অ্যাকাউন্টেবিলিটি থাকে, সব কিছু ঠিক থাকে, গভর্নেন্স থাকে। তো এইসব জিনিসগুলো যেখানে অনুপস্থিত থাকে, লাইক বাংলাদেশ, লাইক পাকিস্তান, লাইক শ্রীলঙ্কা, এই সমস্ত দেশে যখন এই ধরনের সংকট সমস্যা দেখা দেয়, আমি আমাদের কাছের দেশগুলোর কথাই বললাম, তখন গণ অভ্যুত্থানের মতো পরিস্থিতি হয়, একবার না বারবার হয়। আজকে আমরা যে বাংলাদেশে বসবাস করি, সেখানে আপনার পাকিস্তান আমলে 69-ও তো একটা গণ অভ্যুত্থান হয়েছিল,
ঠিক এক বছর পরেই তৎকালীন পাকিস্তানি সরকার তারা কিন্তু একটা নির্বাচনই দিয়েছিল। সেই নির্বাচনের ফলাফল মানা হয়নি, জনগণের আকাঙ্ক্ষা রিফ্লেকশনটাকে রেসপেক্ট করেনি, তার আউটকাম তো আমাদের মুক্তিযুদ্ধ, বাংলাদেশ সবই তো আমরা পেলাম, তাই না? তো বাংলাদেশে আপনি যদি 80s-এ যদি এরশাদের বিরুদ্ধে যদি আন্দোলনটার কথা যদি চিন্তা করেন, তো গণঅভ্যুত্থান হলো, 9 বছরের এরশাদ তো কম অপশাসন করে নাই নাকি? সেখানেও তো ভোটের নামে মানে কি ধানায় পানাই তো করছে, প্রতিষ্ঠানগুলো তো ভেঙে ফেলেছিল সেখানে নাকি? তো সেটাকে আবার স্ট্রিমিং করার জন্য আপনার 3 মাসের মধ্যেই তো একটা নির্বাচন জাস্টিস শাহাবুদ্দিন নেতৃত্ব হলো, এবং যে নির্বাচনটাকে বলা হয় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো একটা নির্বাচন। আমরা যদি শ্রীলঙ্কার দিকেও তাকাই, যেখানে প্রেসিডেন্ট প্রাসাদে প্রেসিডেন্টের খাটের মধ্যে শুয়ে পা উঁচু করে জনগণ কিছুক্ষণের জন্য একটা মানে প্রেসিডেন্সিয়াল আমেজ বোধ করলো যে জায়গাতে, না সেখানেও আপনার নির্বাচনই হলো, এবং নির্বাচনের পরে তারা কিন্তু তারা ওখানটা লেফট গভর্নমেন্ট তারা কাজ করছে। বাংলাদেশের মতন দেশ থেকে তারা প্রায় $1 মিলিয়ন ধারও নিয়েছিল, সেটাও তারা শোধ করতে সমর্থ ইতিমধ্যে। আমি যেটা বলতে, হোয়াট ইজ দ্য অল্টারনেটিভ? নির্বাচিত সরকার ছাড়া অল্টারনেটিভটা কি? সংস্কার লাগবে, ইয়েস সংস্কার তো লাগবে। সংস্কার এই কারণে লাগবে কারণ একটা যে মানে হাসিনা 15-16 বছরের যেই একটা শাসন ব্যবস্থা, একটা সিস্টেম চালু করে দিয়েছিল, যে ডিসিএসপিরা থানার দারোগা এরা যেভাবে পাওয়ারফুল হয়ে গেছিল, এরা যে সম্পদের মালিক হয়ে গিয়েছিল, তাই না? কেন? মানে ম্যানিপুলেটেড ইলেকশন তো ওরাই করতো, ওরাই করিয়ে দিত, তাই না? ওখান থেকে এমপির কোন, এবং একটা অডিও ভাইরাল হলো আপনার পুলিশের এক ইন্সপেক্টরের সাথে নোয়াখালীর এক এমপির মানে হচ্ছে, কথোপকথন হচ্ছে, তাকে খুব মানে মানে ওসি বা ইন্সপেক্টরকে রাগ করে কথা বলছেন, তখন উনি বলছেন, এক পর্যায়ে তিনি ধৈর্য হারিয়ে ফেলে তিনি বললেন, স্যার আপনি ভুলে যাবেন না আপনাকে কেমনে পাশ করে আনছি। তো এই যে ব্যবস্থাটা, এই ব্যবস্থার জায়গায় তোমরা ফিরতে চাই না। আমরা তো সেই জায়গায় ফিরতে চাই না যে বেনজির 1000 কোটি টাকার মালিক হয়ে গেল, রংমহল বানালো, সম্পদ করলো, অথচ মানে দেশের প্রধানমন্ত্রী বা অন্য কোনো প্রতিষ্ঠান তাদেরকে কেউ জিজ্ঞেস করলো না। টাকা পাচার হয়ে গেলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বললেন অ্যারাউন্ড $20 বিলিয়ন বাংলাদেশ থেকে মানে পাচার হয়ে গেছে। তো আমরা কি এই যে একটা গণঅভ্যুত্থানের মধ্যে এত মানুষের মানে প্রাণহানি, এত মানুষের আত্মত্যাগ, তাই না? তো এইটার বিনিময়ে মানুষ একটা আকাঙ্ক্ষা তো জন্ম নিয়েছে। প্রতিটি, আমি বলতে চাই যে রাজনৈতিক দল থেকে শুরু করে এই দেশের প্রতিটি মানুষ তাদের একটা নাগরিক দায়িত্ব কর্তব্য বোধ করেছিল, এটা আমারও কাজ, হাসিনাকে তাড়ানোর জন্য আমাকেও মাঠে নামতে হবে। মায়েরা তাদের বাচ্চাদের হাতে করে নিয়েও তো মানে রাস্তায় গিয়েছেন, মানে অংশ নিয়েছেন। তো এটা তো মানে আসলে খুব একক কারণ না, মানে সবাই মিলেই আমরা একটা সৌর শাসনের মানে পতন ঘটিয়েছি। ওয়েল, ডক্টর রিপন, আপনি যে বলছিলেন যে সেই ধরনের পরিস্থিতি তো আমরা আর পুনরাবৃত্তি চাই না, যে কেউই চাবে না, এটা কেউই চাবে না, এটা মানুষ নিঃসন্দেহে। এখন সেই আমলাতন্ত্রই যদি বিদ্যমান থাকে, সেই অবস্থায় যদি বিদ্যমান থাকে, তো সেই অবস্থাটা, জঞ্জালটা সরানোর জন্য তো তাদেরকে সময় দিতে হবে। সেই জায়গায় আমি আপনাকে বলি, সময় দিতে হবে কতদিন? 9 মাস পার হয়ে গেছে বাংলাদেশে। আমি যদি ল অ্যাডভাইজারের কথা যদি বলি, তিনি বলেছেন বাংলাদেশে যতগুলো সংস্কারের প্রস্তাব আসছে এর 50% 1 মাসে নাকি বাস্তবায়ন করা সম্ভব। ইতিমধ্যে তো পলিটিক্যাল পার্টিসগুলো তো অনেক ইস্যুজে, অনেক পয়েন্টসে একমত হয়েছেন, সেগুলো এক্সিকিউট করছেন না কেন? আমার প্রশ্ন যে সেগুলো এক্সিকিউট করছেন না কেন, যেগুলোতে মোটা দাগে একমত হয়েছেন সবাই, তো সেগুলো অ্যাটলিস্ট আপনি মানে করেন, কি বলে, আপনার অর্ডিন্যান্স করে সেগুলো ঘোষণা করেন, সেগুলো করছেন না কেন? 23 জন না 34 জন বিচারক নিলেন, এই বিচারকগুলো নিয়োগের ক্ষেত্রে আপনি কোনো নিয়ম তোয়াক্কা মানলেন না, আপনার একটা স্ট্যান্ডার্ড তো থাকতে হবে ন্যূনতম একটা। হ্যাঁ, তো সেই স্ট্যান্ডার্ডটা মেনটেন করলেন, কিছু করলেন না আপনি। ঠিক এরশাদ, হাসিনা বা মানে পরম্পরায় যেই সিস্টেমে আপনার বিচারক নিয়োগ হতো, সেভাবেই বিচারক নিয়োগ হয়ে গেল। এদের কোনো ট্র্যাক রেকর্ড অনেকেরই নাই, এবং ইট উড বি ভেরি ডিফিকাল্ট ফর নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্ট যে এদেরকে যদি উইদিন 2 ইয়ার্স যদি মানে যে অবস্থা হচ্ছে এটা বিলম্বিত করার যে প্রক্রিয়া দেখছি,
এই জন্য আমি আশঙ্কার কারণে বলছি যদি উইদিন 2 ইয়ার্স এদের তো কনফার্মেশনের ব্যাপার 2 বছর থাকে, তো পরবর্তী সরকারের জন্য তো মানে এদের কনফার্ম করাটা অনেকের কনফার্ম করা ডিফিকাল্ট হবে। আপনি দেখেন প্রশাসনে মানে কি হচ্ছে, 12 বছর 10 বছর চাকরি থেকে নাই, নাতিপোতা পালছে, বিদেশে ছিল, আইনা আপনার সচিব বানাই দিছে, আইনা আইজি বানাই দিছে, আইনা এইটা বানাই দিছে। আর হোয়াট ইজ দিস রে ভাই, এটা কি? দেশে কোনো লোক নাই? মুক্তিযুদ্ধের সময় কয়েকজন মেজরই তো মুক্তিযুদ্ধটা করছেন, মানে নেতৃত্ব দিচ্ছেন, তো তারা বাংলাদেশ সেনাবাহিনী রিবিল্ড করেন নাই? সেই সেনাবাহিনীকে আজকের এই জায়গায় পৌঁছেনি। আমরা কি সেদিন কি মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেলদের জন্য অপেক্ষা করছি নাকি যে আমাদের কবে লেফটেন্যান্ট জেনারেল তৈরি হবে তারপরে সেনাবাহিনী গড়ব? তা তো করি নাই। মেজর জিয়াউর রহমান, মেজর শফিউল্লাহ, মেজর খালেদ মোশাররফ এরাই তো মানে রিবিল্ড করেছেন। বিষয়টা তো সেই জায়গায়। তো আপনি যদি মনে করেন যে সমস্ত মালেরা হাসিনারে 16 বছর পাহারা দিয়েছে, তাকে ক্ষমতা রাখতে সাহায্য করেছে, ওগুলো রাখার দরকারটা কি? ওগুলো ফেলে দেন না কেন? 1979 সালে তো মানে আপনার সরকারি চাকরি বিধির আইন আছে, আপনি 8 দিনের নোটিশে আপনি মানে তাদেরকে করতে পারেন, চাকরিতে বাদ দিতে পারেন, তো বাদ দিচ্ছেন না কেন? বা বৈধ জিনিস যেটি করা হচ্ছে মানে আইনের আমি তো প্রশ্রয় দিলেন কেন? সেটি নিয়ে প্রশ্রয় দিলেন কেন? আমি তো সেই ব্যক্তি 1996 সালে প্রজাতন্ত্রের লিডেন প্রিন্সিপাল সেক্রেটারি মখালমগীর সহ 18 জনের বিরুদ্ধে আই ফাইল্ড এ রিট পিটিশন। ওরা সার্ভিস রুল ব্রেক করেছিল। আজকে এখন যাতে করতে না পারে সেই জন্যই তো এই অবস্থা। আমার একটা অপরাধ বোধ আছে, একটা পাপ বোধ আছে। আমার পাপ বোধটা আপনার দর্শকের সামনে বলি। এরপর তো 96 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসলো, তো সুতরাং তখন তার রিট আমি প্রসিড করতে পারি নাই, করলে হয়তো খারিজ হয়ে যেত এমনি। আচ্ছা, এরপর যখন বিএনপি ক্ষমতা আসলো 2001-এ, আমি ওই রিটটা কন্টিনিউ করি নাই, তখন বিএনপি ক্ষমতায়। আচ্ছা, তো অবশ্যই এটাও ঠিক যে আমি বিএনপি গভর্নমেন্টকে প্রপোজও করি নাই। পুলিশের বি করিম বলে একটা লোক ছিল, নার্কোটিক্সের মানে ডাইরেক্টর ছিল, পরবর্তীতে ডিসি ডিবি। তো ওরা তৎকালীন সব কম্পারেটিভলি একটু ভালো ছিল, মানে গুমঠুম করতো না। আমি তো খুব ভয়ের মধ্যে ছিলাম যে আমার প্যাদানি দায়কে। তারপরও আমার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা রুজু হলো 97-এ। দেন আই লেভ দ্য কান্ট্রি উইথ ফুল ফ্যামিলি, চলে গেলাম আমি, উপায় নাই আমার। কারণ ওই অনুপ চেটিয়াকে নিয়ে আমি একটা লেখা লিখছিলাম, আল উলফার অনুপ চেটিয়াকে নিয়ে, আমার পত্রিকা নিষিদ্ধ হলো। তারপরে তো আমার আচ্ছা, এখন কথা হলো, আমি তো দিদেন ফরেন হোম সেক্রেটারি শফিউর রহমান, তার বিরুদ্ধে তো আমি মামলা করেছিলাম তো। আচ্ছা, 2001-এ পার্টির পাওয়ারে বিএনপি পাওয়ারে আসার পরে আমি যদি রিটটা মানে কন্টিনিউ করতাম বা যদি আদালতের আইনি লড়াইটা যদি জারি রাখতাম, তাহলে সিচুয়েশন কুড হ্যাভ বিন ডিফারেন্ট। হয়তো এই ব্যাপারে একটা মানে ভালো আদালতের রায় থাকতো। এই যে কথায় কথায় আপনার পতিত স্বৈরাচারের যে এলিমেন্টগুলো, এই যে এখন তারা কথায় কথায় আপনার মানে রাস্তায় বেরিয়ে আন্দোলনের নামে মানে একটা অচল অবস্থা তৈরি করছে, এগুলো মোস্টলি 15 বছরের পুরনো এগুলো বিভিন্ন মন্ত্রীদের প্রিয়, বিভিন্ন দুর্নীতিবাজ কর্মকর্তাদের মানে মানে পার্সোনাল অফিসার এগুলো সব এই অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মোস্টলি ওই আমলের হৃষ্টপুষ্ট লোকগুলো। এইগুলো কি ঘুষ ছাড়া কোনো কাজ করে নাকি? জনগণ এদের কাছে কোনো সুযোগ সুবিধা পায়? আপনি দেখেন সবকটা মোস্টলি সবকটা করাপ্ট মোস্টলি। তো আপনি তাদেরকে এন্টারটেইন করতে হবে কেন? 14 দিন তো আরো বেশি বাড়াই দিছিল নাকি? এদের সাথে কোনো কম্প্রোমাইজের কোনো দরকার নাই। এগুলো জাস্ট এগুলোকে আপনার মানে ছাঁটাই করতে। দেশে প্রচুর বেকার যুবক আছে, যদি চাকরি করতে না যায় গেট লস্ট। বেকার লোকদের চাকরি, আমলাতন্ত্রের মধ্যে যেগুলো আপনার আছে যে চাকরি বাকরি, লেটার এন্ট্রি দিয়ে লোক ঢোকান না কেন? অসুবিধাটা কি? এরশাদের আমলে আমি দেখছি ভাইবা ম্যাজিস্ট্রেট নিয়োগের নামে 35, 36, 40, 42 বছরের লোকজনকেও নিয়োগ দিছে। ওরকম করেন স্কুলের শিক্ষক, কিন্তু আপনি স্বৈর শাসনের দোসরদেরকে আপনি যদি রাখেন, এটা শুধুমাত্র পুলিশে না, এটা শুধুমাত্র সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, নানা জায়গাতেই টাচও করা হয় নাই। ওই ফরমেশনগুলো রয়ে গেছে। এই ফরমেশনগুলো রেখে আপনি সংস্কার করবেন। হাউ ডু ইউ থিঙ্ক? জি, আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু শুনে আসি। জনাব খান সাইদ হাসান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা যে বিষয়টি আলাপ করছি, একটি তো নির্বাচনী রোডম্যাপের বিষয় রয়েছে, পাশাপাশি আমরা দেখছি অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পরে বিভিন্ন গোষ্ঠী তাদের বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে মাঠে নামছে। সেই দাবি দেওয়া কতটা যৌক্তিক অযৌক্তিক সেটি একটি ভিন্ন প্রশ্ন, কিন্তু সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলো তাদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে নামছে।
সেটি বিএনপি বলি, এনসিপি বলি, তারা বিভিন্ন রকম দাবি দেওয়া নিয়ে রাজপথে নামছে। এখন এই সরকারটিকে বলা হচ্ছে বিপ্লব মানে গণঅভ্যুত্থানে যারা ভূমিকা রাখছিল সেই দলগুলোর একটা প্রত্যাশার প্রতিফলন, তারা সহযোগিতা করবে, সর্বপ্রকার সহায়তা করবে। কিন্তু সেই দলগুলোই যদি তারাই যদি দেখা যায় আবার এই সরকারের কাছে দাবি দেওয়ার জন্য মাঠে নামতে হয়, সেই বিষয়টি কি কাম্য কিনা, বা সেটিও কি পরিস্থিতিটিকে আরেকটু জটিল করে দেয় কিনা সরকারের বিভিন্ন কাজকর্ম চালাতে বা সরকারের যে নির্বিঘ্ন কার্যক্রম চালানোর ক্ষেত্রে, সেই সব জায়গায় আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে, দর্শক সম্মানিত আলোচক দ্বয়কে এবং আপনার মাধ্যমে দর্শক শ্রোতাবৃন্দকে। আপনি যে খেয়াল করে দেখবেন যে প্রথম 6 মাস কিন্তু কোনো রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপির মতো সর্ববৃহত্তম দল, কিন্তু কোনো কথা বলেনি। যে কথা ডক্টর রিপন বললেন যে আর কতদিন, আমাদের যে আগের এক্সপেরিয়েন্স যেগুলো ছিল সেগুলো তো আমরা দেখেছি 91, 96, 2001, 3 মাসের জন্য সাথে গত 15 বছরের বিষয়টি মেলানো যায়। আচ্ছা, তো আমরা তো দাবি করছি যে যে কোনো সময় তত্ত্বাবধায়ক সরকারের চাইতে এই সরকার প্রধান অনেক বেশি কম্পিটেন্ট। আরেকটা জিনিস হলো, আওয়ামী লীগের মতো একটা দুর্বৃত্ত দল এখন মাঠে নেই। যে কথা ডক্টর রিপন বললেন যে এই যে ওই তথাকথিত যারা তাদেরকে সহায়তা করেছে, সেটা প্রশাসনের লোকই বলি, সেটা পুলিশ ক্যাডার হোক বা পুলিশ হোক বা অ্যাডমিনিস্ট্রেশন হোক, বা মূলত এই দুটোই মাঠে থাকে বা রাজনীতিতে ভূমিকা রাখে, এদের এখনো বহাল তবিয়তে যেটা আছে কথা সত্য। এবং এদের আমি শুধু ডক্টর রিপনের সাথে একটু যোগ করতে চাচ্ছি যে এদেরকে যদি এখন বাদ দিয়ে দেওয়া হয় অথবা সাইড লাইনে রাখা হয়, বা এদেরকে যদি কোনো অপারেটিভ পোস্টে না রাখা হয়, তার জন্য নতুন করে লোক রিক্রুটমেন্টের দরকার নাই। যারা আছে, যারা এই গত 15 বছরে বিভিন্নভাবে তাদের সাথে সম্পৃক্ত ছিল না, এমন কর্মকর্তাও কিন্তু আছে। আমি যেটা পুলিশের কথা বলছি, আপনারা অন্য ডিপার্টমেন্টের অ্যাডমিনিস্ট্রেশনও জানবেন, এই থানাতে আগে একজন ইন্সপেক্টর ছিল, এই জেলাতে একজন এসপি ছিলেন। এখন সে দেখবেন প্রত্যেক বৃহত্তর জেলাতে 4 জন এসপি আছে বিভিন্ন নামে, এসপি বিবিআই, এসপি সিআইডি, এসপি এটসেট্রা এটসেট্রা, এবং প্রত্যেক থানায় এখন মিনিমাম 3 জন করে ইন্সপেক্টর, যেটা কোনো দরকার নেই। এটা শুধুমাত্র ওই 15 বছরে কিছু তথাকথিত দলীয় লোকজনদেরকে চাকরি দেওয়ার জন্য, তথাকথিত ক্যাডারদেরকে চাকরি দেওয়ার জন্য এই পদগুলো সৃষ্টি করা হয়েছিল। এবং এটা আমাদের জন্য এক ধরনের বোঝা, যেটা এদের তো সবার টাকা বেতন হয় রাজস্ব খাতে, অর্থাৎ আমাদের ভ্যাটের টাকা থেকে। হ্যাঁ, তো এদেরকে ইজিলি করা যায়। এখন বিষয়টা হলো কি, যদিও আমি পুলিশ সার্ভিসে অনেকদিন নাই, তারপরে তো আমার সহকর্মীদের সাথে যোগাযোগ আছে। একজন পুলিশ অফিসারকে আমি এখন পর্যন্ত পেলাম না যারা উইথ কনফিডেন্স তারা কাজ করে। কারণ তারা পুলিশের কাজ আইন এবং প্রশাসনিক ভাবে দে আর দ্য সাবঅর্ডিনেটস, এবং সবসময় তারা আন্ডার কমান্ডে থাকে। যখন ইনভেস্টিগেশন অ্যাফেয়ার্সে থাকে তখন থাকে কোর্টের অধীনে, আর যখন মাঠ পর্যায়ে থাকে তখন থাকে ম্যাজিস্ট্রেসির অধীনে বা অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে। এবং আলটিমেটলি এরাই হলো আপনার গভর্নমেন্টের পক্ষে কাজগুলো করে। তো সেই জন্য পুলিশ সবসময় চায় যে তাদের কমান্ডাররা যেন একটা স্ট্রং ফুটিংস এর পরে থাকে। এই যে হাসিনার মতো এরকম একটা স্বৈরাচারের যা বলেছে পুলিশ তাই করেছে, ডিসপাইট অফ অল লজ এন্ড রুলস, সমস্ত কিছু উপেক্ষা করে। কেন? তাদের একটা কনফিডেন্স ছিল যে শেখ হাসিনা আর যাই হোক না কেন তাদের কমান্ডার হিসাবে তাদেরকে সে প্রোটেক্ট করতে পারবে এবং সে যেটা বলবে সেটা করতে পারবে। কিন্তু এখন সত্যি কথা বলতে কি, আমি জানি না কথাটা ডক্টর রিপন যেভাবে বললেন আমি অত খোলামেলা বলতে পারছি না, বিকজ আমার তো কিছুটা এখনো পাবলিক সার্ভেন্টের গন্ধ রয়ে গেছে, কথা বলতে একটু হিসাব করেই বলতে হয়। এই গভর্নমেন্টের প্রতি কোনো পাবলিক সার্ভেন্টের কনফিডেন্স নাই যে এদের কথা মতো যে আমি কোনো একটা কাজ করব, সেটা করতে গেলে যদি কোনো রকমের কোনো কারণে যদি কোনো এম্বারেসিং সিচুয়েশন হয়, তাহলে এই গভর্নমেন্ট বা এরা তাদেরকে প্রোটেক্ট করতে পারবে বা তাদের পাশে দাঁড়াবে, এরকম তারা মনে করে না। তো এইরকম একটা দুর্বল গভর্নমেন্ট, ঠিক আছে 3 মাসের জন্য ঠিক আছে, বা 6 মাসের জন্য আমরা আমাদের রাজনৈতিক দলের বা আমাদের প্রত্যাশা অনুযায়ী হয়তো করেছি, কিন্তু এই যে 9 মাস হয়ে গেল এখন পর্যন্ত বলতে পারছেন না ওনারা যে ওনারা কবে ইলেকশন হবে বা আদৌ হবে কিনা। এইরকম একটা অনিশ্চিত সিচুয়েশন তো আসলে ভয়ঙ্কর। ওনারা তো বলছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই, জুনের পরে একদিনও থাকবে না। ডিসেম্বর থেকে জুনের কথা বলছেন, কিন্তু এটার প্রতি আমরা তো কতটুকু জনগণ কতটুকু বিশ্বাস করছে বা আস্থা রাখছে। আপনারা দেখেন উপদেষ্টা বা অন্যান্য যারা এখন সরকার পরিচালনায় আছেন,
কারোর সাথে কারো কোনো কথার মিল আছে, কোনো সমন্বয় আছে? উনি বলছেন এক কথা, আরেকজন বলতেছে আর এক কথা। আজকে পত্রিকা হয়তো দেখেছেন, আজকে বিভিন্ন জাতীয় পত্রিকায় প্রকাশিত হয়েছে ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইকে ইলেকশন হবে বা হতে পারে। নিশ্চয়ই পত্রিকা, জাতীয় পত্রিকা তো একটা অথেন্টিক ইয়ে থেকে তারা বলে, রেফারেন্স দিয়ে তারা হয়তো বলেছে। ঠিক গতকালকে অথবা গত পরশু আমরা শুনলাম আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের যে প্রেস সেক্রেটারি, উনি বলেছেন জুনের শেষের দিকে হবে। আবার কেউ কেউ মানে ভাই আপনি দেখেন, আমি এরকম অনেক দেয়ার আর সো মেনি ইনস্টান্সেস যে কারোর সাথে কারোর কথার কোনো মিল নাই। সবচেয়ে বড় কথা হলো যে আপনার অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি, এরা যেহেতু একেবারেই কাজ করতে পারছে না তাদের কনফিডেন্সের অভাবে, এবং ওই যে ডক্টর রিপন বললেন যে তাদের লিগ্যাসির কারণে, এখন আগে যাদেরকে তারা সার্ভ করেছে তারাই বেশিরভাগই এখন রয়ে গেছে। তো সেই কারণে তার ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু দেশের জনগণ। না, তার কারণ ল অ্যান্ড অর্ডার যখন ললেসনেস আসছে তার সাফারার হচ্ছে জনগণ। আবার অ্যাডমিনিস্ট্রেশন যখন যেভাবে কাজ করার কথা যখন করছে না, তখন তার সাফারার হচ্ছে কিন্তু জনগণ। তো এই জন্যই আমরা বলেছি। আর তারপরে যদি আপনি আসেন রাষ্ট্রবিজ্ঞানের ভাষায়, আপনার এই গভর্নমেন্টের কতদিন আপনি এইভাবে একটা অনিশ্চিত গভর্নমেন্টের আপনার অধীনে থাকবেন? তো সেই জন্য সমস্ত কিছু একটা এলোমেলো অবস্থা হয়ে আছে। এই জন্য আমি একজন নাগরিক হিসেবে আমারও প্রত্যাশা যে ঠিক আছে, যেহেতু উই বিলিভ ইন ডেমোক্রেসি, আমরা তো ডেমোক্রেসিতে যেহেতু বিশ্বাস করি, তো কাজেই লেট দ্য পিপল ডিসাইড যে তাদের গভর্নমেন্টটা কেমন হবে। যদি তারা মনে করে যে না, আমরা তালেবানি সিস্টেমটাই আমাদের জন্য বেটার, আমার আপনার পছন্দ হোক বা না হোক, যদি মেজরিটি লোক পছন্দ করে, আমাদের ওদিকে যেতে হবে, যদি ইউ বিলিভ ইন ডেমোক্রেসি। আর যদি মনে করেন না আমরা ওয়েস্টার্ন সোসাইটির মধ্যে চলবো থাকবো, এটাকেও আপনি মেনে নিতে হবে যদি আপনি কনজারভেটিভ হন, যদি আপনি ইয়ে করেন। তো সেইটাই আপনাদের শুধু কাজ হলো জনগণ কেমন সরকার তারা চাইছে সেটা আপনি নিশ্চিত করে দেন, দিয়ে আপনাদের ইয়ে করে দেন, এবার জনগণের ভাগ্য তারা নিজের জনগণ নির্ধারণ করবে। এখন আপনি যদি মনে করেন যে 20 কোটি জনগণের চাইতে 20 জন আমরা যারা রাষ্ট্র পরিচালনা করছি তারা বেশি বুঝি, তারা বোঝে না। আই এম ভেরি সরি টু সে ভাই, তাহলে আপনারা ভুল করছেন, এবং তার জন্য খেসারত দিতে হচ্ছে আমাদের সব জাতির। এবং আপনাদের হয়তো কোনো না কোনো সময় আনসারেবল, যে মানে আনসারেবল আপনারা হবেন। তো সেই জন্যই আমারও মানে ইয়ে হয়েছে, প্রত্যাশা হলো একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য যা যা পরিবেশ করা দরকার আপনি সেটা করেন, করে নির্বাচন জনগণকে বেছে নিতে দেন যে তারা কেমন ইয়ে চায়। আর সংস্কারের কথা বলছেন, আমি অন্য সংস্কারের কথা জানি না, জানেন আপনারা সবাই, আপনাদের মতো আমি ইন জেনারেল জানি, কিন্তু পুলিশ সংস্কারের সাথে তো আমাদের যে জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে পুলিশ সংস্কার কমিটি যেটা করে দেওয়া হয়েছে, ওটাতে তো আমি আবার মেম্বার সেক্রেটারি দায়িত্ব পালন করছি। আমাদের আহ্বায়ক হচ্ছেন মেজর হাফিজ, আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার। তো ওইটাতে আমরা যে গভর্নমেন্টের রিকমেন্ডেশন আমরা দেখেছিলাম, আমাদের সাথে 70% রিকমেন্ডেশন মিল আছে, এবং সেই 70% বাস্তবায়ন করতে হতো। আমরা এটা বোধহয় জমা দিয়েছি এপ্রিল মাসের দিকে আর কি। তারপর তো 4 মাস 4.5 মাস হয়ে গেল, এখন পর্যন্ত ওটা বাস্তবায়ন করতে পারছে না। এখন শুনছি সেদিন আমাদের ওই যে একটা মিটিং এ আমাদের পুলিশের হায়ার অফিসাররা বলতেছিলেন যে এখন নাকি বলছে যে ঠিক আছে পুলিশ সংস্কারের বিষয়টা বাদ দাও, এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়, এটা করা যাবে। তাহলে এতদিন যে এতগুলো লোক 11 জন না 12 জন কমিটিতে নিয়ে তাদের মানে মিটিং সিটিং ইটিং, এই যে খরচ টরচ গুলো হলো বা তারপর যে সময়টা ক্ষেপণ হলো, এটা দায়িত্ব কে নিবে রে ভাই? এগুলো সে কেমন হচ্ছে, এগুলো সবই আমাদের কাছে কেন জানি মনে হচ্ছে যে এগুলা লোক দেখানো অথবা মানুষকে বিভ্রান্তির মধ্যে রেখে কিছু সময় ক্ষেপণ মাত্র। তো এর চাইতে বেশি কিছু আর আমি বলতে যাচ্ছি না। অসংখ্য ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে, একটু শুনে আসি। মেজর আশরাফুজ্জামান, শুনছিলেন আপনি দুজন রাজনীতিবিদ এবং সাবেক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ডিআইজি খান সাইদ হাসানের বক্তব্য। সার্বিকভাবে বিষয়গুলো নিয়ে আপনার মূল্যায়ন শুনবো, এবং নির্বাচন নিয়ে এক ধরনের বিভ্রান্তি বা ধোঁয়াশা বলা হচ্ছে সময়সীমাটা নিয়ে, সেই বিষয়েও একটু উল্লেখ করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের দুইজনকে ধন্যবাদ, এবং আপনাকে ধন্যবাদ, দুইজন সহ আলোচক এবং দর্শক শ্রোতা মণ্ডলী। আমাদের এই দুইজন আলোচক ওনারা খুব সুবিধাজনক অবস্থানে আছেন, কারণ ওনাদের কমন টার্গেট হচ্ছে যে ইন্টারিম গভর্নমেন্ট। এবং সাইদ হাসান খান সাহেব খুব একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে ওনাকে আমি নাম শুনেছি, দেখা হয়েছে মাত্র একদিন। তো উনি অনেক সাফার করেছেন 21শে আগস্টের ইয়ার পর থেকে। সমস্যা হচ্ছে যে আত্মজিজ্ঞাসা যে জায়গায় কম, আত্মোন্নতির সুযোগও সেই জায়গায় কম। আচ্ছা, অন্যের প্রতি আঙুল তুলতে গেলে আপনি দেখেন, আমি আঙুল তুলছি, 3টা আঙুল আমার দিকে, এই প্রশ্ন এই বোধটা কিন্তু আমাদের ভিতরে খুব কম, এবং এটা ম্যাক্রো লেভেল মানে বিহেভিয়ারাল প্যাটার্ন। আপনি করছেন, আমার কোনো কিছু নাই, আপনি ফেরেস্তা, আমি ফেরেস্তা, সব দোষ আপনার, কেষ্ট বেটায় চোর। যাই হোক, তো আমি এটা এর আগে বলছি, ধন্যবাদ ওনাদেরকে, ওনার কথা বলেছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে
আমার শ্রদ্ধেয় রিপন ভাই আছেন, তো এই যে সচিবালয়ের যে এই 2 দিনের যে অরাজকতা হলো, বিএনপি তো অনেক বিষয়ে তারা প্রেস কনফারেন্স করে, ওনারা কি দলের নেতারা প্রেস কনফারেন্স করে বলেছেন যে আপনারা সরকারে যারা আছেন আপনারা করছেন, আমাদের দৃষ্টিভঙ্গিতে এই কর্মচারীরা বা এই কর্মকর্তারা এই দোষে দোষী, সুতরাং এদের বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন, আমরা আপনাকে সমর্থন দেব? এই প্রশ্ন কি ওনারা করেছেন? সাইদ হাসান সাহেব কি বলেছেন, বা ওনারা বলেছেন কিনা? বলেনি। সেই জন্য অন্যজনের দোষ দেওয়া খুব সহজ। আমি এটা নিশ্চিত করে বলতে পারি, বর্তমান সরকারের আমি যতটুকু বুঝতে পারছি সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে এখন বিএনপি এবং বিএনপি অ্যাফিলিয়েটস। এখন যারা দায়িত্বে আছে সরকারের বিভিন্ন পর্যায়ে, একটা আছে যারা আওয়ামী ঘরানার, তারা এখন সব বিএনপির মানে পাখার নিচে আশ্রয় নিয়েছে। সে বিভিন্ন ক্যাশ অ্যান্ড কাইন্ড অনেক ধরনের কথাই শোনা যায়, আমি জানি না আসলে ঘটনা কি, বাট এরকম চাউর আছে দিয়ে তারা মোটামুটি একটা ভালো আশ্রয় পেয়েছে। আর এখন বিএনপির আপনি দেখেন দুজনের কথাই আপনি দেখছেন এবং বড় বড় নেতাদের কথা শুনেন, নির্বাচন নির্বাচন নির্বাচন, হ্যাঁ নির্বাচন হওয়ার দরকার, কোনো সন্দেহ নাই, গণতান্ত্রিক আমি সম্পূর্ণ একমত, সম্পূর্ণ একমত। বিকল্প আছে কিনা সেটা বলেন, হ্যাঁ বিকল্প আছে কিনা, নির্বাচনের বিকল্প আছে কিনা, সারা পৃথিবীতে বিকল্প আছে কিনা? আচ্ছা আপনি আমার একটু কথা বলার সুযোগ দিন ভাই, আপনি একটু দয়া করে, আপনি আপনার কথা বলার সময় আমি চেষ্টা করেছি, আপনার অধৈর্য হয়ে যান না ভাই, এই অধৈর্য হওয়ার কারণেই কিন্তু আমাদের অস্থিরতা বাড়ছে। আচ্ছা, তো এখন আপনি সরকার চেষ্টা করছেন, অনেক দুর্বলতা আছে। এখন আমি যেমন একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে ওয়ার্ল্ডের বেস্ট ইউনিভার্সিটি আশা করা যায় না, ঠিক একইভাবে এই আমাদের এই সেটিংয়ে, আমাদের এই মন মানসিকতায়, আমাদের এই সংস্কৃতিতে আপনি একেবারে ফেরেশতাদের মতন সরকার চালাবে এই কথা বলা খুব মুশকিল, কারণ ওই মানুষগুলো আমাদের মধ্যে থেকে উঠে আসছে। তবে মোটা দাগে এ পর্যন্ত যারা আছে মানে দায়িত্ব পালন করছে, তাদের ক্ষেত্রে বড় ধরনের কোনো দুর্নীতির কথা এখনো শোনা যায়নি গত 9 মাসে। আর এই 9 মাসে যারা যাবার জন্য তৎপর অথবা বাইরে আছে, সাইড লাইনে আছে, তাদের কতজনের কত কথা শোনা যায় সেটা তো আত্মজিজ্ঞাসা নাই বা কেউ বলবেও না, সব দোষ হচ্ছে ওদের। তা আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস মনে করি যে সরকার আরো অ্যাসার্টিভ হতে পারতেন এবং করার দরকার ছিল, এবং সরকারের যারা পারফর্ম ভালো মতো করতে পারছেন না তাদের বাদ দিয়ে, কারণ প্রফেসর ইউনূস সাহেব এবং তার টিমের লক্ষ্য যেটা দৃষ্টান্ত স্থাপন করা, যাতে পরবর্তী যে সরকারই আসুক সেটা যেন তারা মোটামুটি এটাকে একটা দিক নির্দেশনা হিসেবে চিন্তা করতে পারে। আচ্ছা, আপনার কাছে কি একটু মনে হয়, আমি একটু ছোট্ট একটা কথা বলে বলে তবে আপনি সেটা জানেন, 1991 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার আমলে নির্বাচন হলো, ওই তত্ত্বাবধায়ক সরকারের যারা ছিলেন এই ভদ্রলোকগুলো তারা জান পান করে মানে জানাতিপাত করে প্রত্যেক মন্ত্রণালয়ের কি কি ধরনের পরবর্তীতে সংস্কার করার দরকার খুব সুন্দর প্রস্তাবনা রেখে গিয়েছিলেন। এই যে তার ভিতরে একজন ছিলেন এই যে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন, তার পিতা বিচারপতি ইশতিয়াক আহমেদ, সম্ভবত নাম কি, রাইট। কিন্তু সেগুলো আসেনি। ভাই সাহেব 90-এর ছাত্র আন্দোলনের একজন, 90-80 সরি না যাক আসে গণতান্ত্রিক সরকার, রাইট। সো ওই যে ছাত্র আন্দোলনের 7 দফা চুক্তি কয়টা বাস্তবায়িত হয়েছে, যারা ওই যে 3 দলের রূপরেখার রাইট কয়টা বাস্তবায়িত হয়েছে? আচ্ছা যাক, তারপরে আমি উনি বিএনপি যেহেতু লোক, আমি এটা বলি, বিএনপির জন্য এই যে লোক না, বিএনপি একজন কর্মী, কোন লোক না ভাই, আপনি একাধিকবার বাধা দিয়েছেন, এই জন্য আপনাকে মোবারকবাদ। তো এটা আমি তার আগে আপনি প্রশ্ন করার আগে আমি একটা কথা বলি, জি আপনি বলছেন বিএনপি 91-তে ক্ষমতা এসেছিল, রাইট। তো আমি সেটা পর্ব শেষ করেছি, আমি এটা আর দু একটা কথা বলি। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদত দিবস আর 2 দিন পরে আমি ওনার কথা স্মরণ করছি শ্রদ্ধার সাথে। উনি যখন দেশের দায়িত্ব আসেন, গণতান্ত্রিক প্রক্রিয়া তো পরে শুরু হয়েছে, প্রথমে যখন দায়িত্ব নিয়েছিলেন
দুইটা জিনিস দেশের মানুষের খুব দৃষ্টি আকর্ষণ করেছিল। একটা হচ্ছে ওনার আত্মীয় স্বজন কেউ প্রশাসনের আশেপাশে ভিড়তে পারে নাই, এমনকি ওনার মিলিটারি সেক্রেটারির কাছে আমি শুনেছি, যিনি আমরা একসাথে চাকরি করেছি, বলে যে দেখেন বেগম জিয়া যখন গণভবনে যেতেন, উনি যদি অফিসিয়াল প্রোগ্রামের দিনে যেতেন তাহলে যেতেন সামনের দরজা দিয়ে, আর যদি আনঅফিসিয়াল বা অন্য কোনো যেতেন তাহলে পিছন দিক দিয়ে যেতেন। অর্থাৎ এই মানুষটা এইরকম প্রোটোকল মেনে চলতো। আর একটা হচ্ছে স্বজন প্রীতি। ওনার ভাই ছিল কিন্তু আমরা কেউ না, ওনার ভাইকে কেউ চিনতেন না। এখন সেটার থেকে বর্তমানের বড় ভাইরা, কর্মী বলেন, ভাইস চেয়ারম্যান বলেন বা অনেক কিছু বলেন, ওনারা কত কাছে বা নিকটে বা মাঝামাঝি অবস্থান আছেন কিনা সেটা ওনারা বলতে পারবেন, জনগণ বলতে পারছে। বাট আমার মনে হয় সেটা সমস্যা আছে। আর আমি একটা ব্যক্তিগতভাবে খুব সমস্যা আছে, কয়দিন আমার বাড়ি চুয়াডাঙ্গায় কে যেন বললো যে ভাই তোমরা নাকি মুতে সব ভেসে দিচ্ছ, ভাষায় দিচ্ছ। আমি বললাম কি ভাই কি হলো? তারপরে বললো যে ভাই কে যেন কি করছে। তো যাক, এরকম অনেক কথাবার্তা হচ্ছে। আপনার প্রশ্ন আসেন না, যে বিষয়টি আপনি বলছিলেন, মানে আমরাও বিভিন্ন সময় আলাপে দেখেছি যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় ছিল 1991 সালে, তারপরে 2001-এ, যে বিরোধী দলকে মানে কি বলবো হ্যান্ডেল করা বলে, মানে শব্দটা হয়তো কোনটা সঠিক শব্দ হবে, যে বিরোধী দলকে প্রপারলি হ্যান্ডেল করার ক্ষেত্রে যে সবসময় একটু দেখা গেছে দুর্বলতা বা ঘাটতি, এটি অনেকে বলে। সেই জায়গায় কি মনে হচ্ছে এখন যেহেতু আওয়ামী লীগ সেই অর্থে কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেছে, কিন্তু ভেতরে ভেতরে যারা আছে তাদের কোন রকম কার্যক্রম পরবর্তীতে আসবে, সেই সব বিষয়গুলো কি আশঙ্কা করেন? আপনার কাছে কি মনে হয়? আমি একটু উত্তরটা একটু ছোট বড় পরিসরে দেব। শোনেন, প্রেসিডেন্ট জিয়া যে সময়ে জাতীয়তাবাদী দল শুরু করেন, তার বড় চ্যালেঞ্জ ছিল হচ্ছে ইন্ডিয়া এবং আওয়ামী লীগ। তো আওয়ামী লীগ সেই সময় অনেকটা বাকশাল তো উনি জানতেন এই দুটা তার বড় ইয়ে। এবং তবে ওই 75-এর অগাস্টের পরে তারা অনেকটা একটু কোণঠাসা হয়ে যায়। তো আওয়ামী লীগের জন্য ভারত কোনো ব্যবসা না, সবসময় সহায়ক শক্তি। এবং তাদের এই যে আজকেই আমার দেশ পত্রিকায় একটা লেখা হয়েছে, খুব সুন্দর আর্টিকেল লিখছে, গত মানে 15 বছরে কি দিয়েছি সেটা হিসাব। তো এই একটু কাইন্ডলি সময় দেবেন। তো আর বিএনপিকে সবসময় মোকাবেলা করতে হয়েছে আপনার ওই ভারত প্লাস হচ্ছে এটা আওয়ামী লীগ, রাইট। এখন যে জিনিসটা হয়েছে, আর বামপন্থী কিছু বামপন্থী, এখন তারপরে যেটা হয়েছে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ। তো এই যে আপনি যদি আপনার শত্রু মিত্র এবং চ্যালেঞ্জগুলো যদি ঠিক মতো সুনির্দিষ্ট করতে না পারেন, তাহলে আপনার কর্মী বাহিনী এভাবে হয়। মানে এখন বিএনপি সুনির্দিষ্ট করতে পারছে না, আমার কাছে মনে হয়। বলছি, তার আগে একটা কথা একটু যোগ করে দিই, সেটা জানেন, এই যে বাংলাদেশি জাতীয়তাবাদ, এই জাতীয়তাবাদের যে বিষয়বস্তু আমার খুব সন্দেহ হয়। আমি নিজেও সরজমিনের সাথে আমার কিছু যোগাযোগ আছে। এই যে বাংলাদেশের জাতীয়বাদ, এই জিনিসটা বিএনপির অনেক লোক বুঝে না, এবং অনেক গুরুত্বপূর্ণ লোকও বোঝে না। বুঝতে পেরেছেন? সুতরাং ওই যে দলীয় আদর্শ এই সমস্তগুলো মানে একেবারে কিছুটা মানে বুলিতে পর্যায়ে হচ্ছে, কিন্তু মনে ধারণ রাইট এরকম মনে হচ্ছে। আপনি প্রশ্নটা কি করছিলেন? যে না, আপনি বলছিলেন যে আপনার কাছে ঘাটতিটা কেন মনে হচ্ছে বিএনপির শত্রু মিত্র আইডেন্টিফাই করার ক্ষেত্রে আপনি বলছিলেন। আপনি যদি এটা যদি দেখেন, আমার খুব কষ্ট লাগে, বিএনপির একজন খুব গুরুত্বপূর্ণ নেতা ভারতে গিয়েছিলেন, তো উনি যেভাবে ভারতীয় এক বড় কর্তার সামনে দাঁড়াইছিলেন, মনে হতো বড় অসহায়। আসলে এত অসহায় না তো, 18 কোটি মানুষের একটা বড় অংশ বিএনপি প্রতিনিধিত্ব করে, কাজেই ওরকম নয়। এখন এই জিনিসগুলো কিন্তু সামনে মানুষ পটে ভেসে ওঠে মানুষের। যে আপনি যদি জিয়াউর রহমান এই যে বাম হাত উঁচু করে উনি যেভাবে কথা বলছেন, ডাক দিয়েছিলেন, তখন মানুষের ভিতরে যে স্পিরিট তৈরি হয়, বা আপনি শেখ মুজিবের 7ই মার্চের ভাষণে যে হাত তুলে যেটা বলছেন, মানুষের তো একটা আন্দোলিত হওয়ার ব্যাপার আছে। কিন্তু যখন আপনি কারো কাছে জি হুজুর টাইপের একটা অ্যাপ্রোচ করেন, তাহলে তো সমস্যা আছে। এবং আমি এটা যেটা দেখতে পাচ্ছি সমস্যাটা, বেশি দূর যেতে হবে না, মাত্র পরশুদিন যে ওই যে ইউনূস সাহেবের সাথে যে বৈঠক হলো দলের,
আমি অবাক হয়ে গেলাম যে প্রত্যেক দলের একজন কথা বললেন অথবা শেষ হওয়ার পরে আরেকজন বলছেন বড় জোর, আর ওনাদের 4 জন মোটামুটি স্থায়ী কমিটির সদস্য কে কখন বলবেন এবং মোটামুটি একটা প্রতিযোগিতা চলছে। এবং আমি ডক্টর মহিন কাকে খুব অসহায় লাগলো, উনি কথা বলতে গেছিলেন কিন্তু তার মধ্যে আরেকজন কথা বলে ফেললো। আচ্ছা, এখন এই আসবো আবার আপনার কাছে, জি। সেই সময় হয়তো নিরাপত্তার গভীরতা এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা আলাপ করবার চেষ্টা করব। আমি শুনে আসি ডক্টর রিপন, মোটামুটি যে আলোচনা হচ্ছে সেখানে যে বিএনপির আত্মজিজ্ঞাসা বা আত্মসমালোচনা সেই জায়গায় কিছুটা ঘাটতি আছে বলা হচ্ছে, সেই সব বিষয়গুলো কি একটু আলোকপাত করবেন কিনা? ধন্যবাদ। আমি খুবই খুশি হলাম একটা ব্যাপারে যে অ্যাটলিস্ট প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইনিশিয়েটেড বাংলাদেশের জাতীয়তাবাদটা এই দলের লোকজন যতটুকু আত্মস্থ করেছে সেটা তো পরের কথা, তো উনি যে আত্মস্থ করেছেন মোটামুটি এই ব্যাপারে আমি খুবই খুশি। অর্থাৎ তার মানে ওনার মতো অসংখ্য লোক তারা রিয়েলি ধারণ করেছেন যে হোয়াট ইজ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং এটা কেন দরকার, এই স্পিরিটটা কতটা আমাদের জাতীয় জীবনে জাতীয় নিরাপত্তার জন্য মানে প্রয়োজন, কতটা প্রয়োজন। দ্যাটস এ গুড সাইন এবং দ্যাট ইজ অ্যান অ্যাচিভমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ ফর বিএনপি অ্যান্ড বিএনপিস পলিটিক্স। কিন্তু বিএনপি কি সেই জায়গায় আছে কিনা এখন, সেই জিয়াউর রহমানের বিএনপি এবং এখনকার বিএনপি, সেটি বলছেন উনি? নিঃসন্দেহে। আপনাকে আমি একটা কথা বলি, রাজনীতি হচ্ছে এমন একটা জিনিস, এটা যদি আপনি ভুল করেন, আপনার একটা রিক্সাওয়ালা যদি ভুল রাস্তায় চলে যায় তো বড় জোর মানে কি বলে ট্রাফিক তো তারা খুব অনেক জরিমানা করে না, তারা একটু বকাঝকা করে, অনেক সময় ট্রাফিকের লোকজনই অনেক সময় কি বলে চাকা ফুটো করে দিতেছে, একটা হুমকি টুমকি দেয়, এই তো। কিন্তু হইলে পলিটিশিয়ান পার্টিকুলারলি যখন বড় দলের বড় নেতা যখন কোনো সিদ্ধান্ত ভুল হয় সেটার খেসারত পার্টি এবং পুরো দলকে দিতে হয়, তাই না? মানে পার্টি মানে পুরো দেশকেও দিতে হয় অনেক সময়। আমি তো এই দলটিতে মানে আমি যে দলটি করি, যে দলের এখন আই এম ভেরি মাচ কি বলি আল্লাহর কাছে অত্যন্ত কৃতজ্ঞ এবং আমার পার্টির প্রতিষ্ঠাতা জিয়া রহমানের প্রতি কৃতজ্ঞ। আমি এই দলটি প্রতিষ্ঠিত হয়েছিল 1978 সালে, আমার সাথে ওনার মিটিং হয়েছিল 77 সালের 27শে ফেব্রুয়ারিতে। আচ্ছা, আই ওয়াজ কনভিন্সড যে আমি ওনার দল করব। উনি আমাকে বললেন, আমি যখন আগ্রহ প্রকাশ করলাম, উনি বললেন যে আপনি চলে আসেন। তেমন স্যার আপনার তো নিজের দল এখনো হয়নি। বলে কেন, জাগো দল তো আছে। আমি বললাম স্যার জাগো দল ইজ নট ইয়োর পার্টি। যেদিন আপনি পার্টির প্রধান হবেন, আপনি পার্টি করবেন, আমি তো আপনার পার্টি করব, আপনার সাথে থাকতে চাই। দ্যাট ওয়াজ মাই প্রমিস। এবং উনি বলে ইয়েস, যে আপনি আমার সাথে রাজনীতি করবেন। এবং তার সাথে রাজনীতি করা শুরু করলাম এবং আজকে তার প্রতিষ্ঠিত দলে আমি মাঝে মধ্যে অত্যন্ত আনন্দিত হই এবং আমি কি বলে সুক্রিয়াও করি যে ওই পার্টিটার আমি ভাইস চেয়ারম্যান হয়েছি আমার ছাত্র জীবনতে এত বছরে। হোয়াট এভার, আমি যে কথাটি বলতে চাই, আমাদের তো আলহামদুলিল্লাহ আমাদের একটা মানে কালারফুল পাস্ট আছে। পুরো 9টা বছর 80s-এ আমরা এরশাদের বিরুদ্ধে আন্দোলনকে এরশাদকে ক্ষমতা থেকে নামিয়েছি। তো তখন বলা হতো বিএনপি সম্পর্কে বলতো যে বেসিক্যালি মানে বিএনপির বিরোধী শক্তি যারা বিএনপির সমালোচনা করেন, যারা খুব পছন্দ করেন, বলে এটা তো কোনো পার্টি না। এটা যদি পার্টি না হতো তাহলে আমার মতো যারা ছাত্র কর্মী থেকে এই পর্যন্ত আমরা আসছি, এই দলটাই তো আমরা নেতৃত্ব দিচ্ছি ইনশাল্লাহ, তাই না? এই পার্টিটা এই জায়গায় আসলো কি করে? আমাদের ত্যাগ, আমাদের ধৈর্য, এবং আমরা পার্টিটাকে সঠিক জায়গায় নিয়ে যেতে পেরেছি যে পার্টির রাজনীতিটা কি। গত 16টা বছর মানে এরশাদের আমল বাদ দেন, গত 16টা বছর শতাধিক মামলা আসামি হয়েছি তো। আচ্ছা, তো কি মানে দলচ্যুত হয়েছি, কম্প্রোমাইজ করেছি? না, করিনি তো। এই দলটা কি ছোট হয়েছে না বড় হয়েছে? সোজা কথা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচবার মানে পাঁচটি আসনে, যতবার নির্বাচন পাঁচটি আসনে আমার নেত্রী বেগম খালেদা নির্বাচিত হয়েছেন। এটা উনি ছাড়া এই রেকর্ড মানে পলিটিক্যাল এই উদাহরণটা কয়জনের আছে? তো আমি যদি বলি যদি আমার দলটা ভুল করতো তাহলে তো নিশ্চয়ই জনগণ আমাকে অ্যাকসেপ্ট করতো না বা সাপোর্ট করতো না, কারণ পলিটিক্যাল পার্টিকে জনগণকে তোয়াক্কা করতে হয়। আরেকটা কথা আমি আপনাকে বলতে চাই,
পার্টির মধ্যে একটা মাল্টি ক্লাস পার্টিতে আপনার নানা শ্রেণীর মানুষজন থাকবে। যখন পার্টিটা ফর্ম করি তখন আমাদের এখান থেকে নানা শ্রেণী থেকেই লোকজন এসেছিল, স্বাভাবিক, বিকজ বিএনপি তো মানে একটা নির্দিষ্ট সালে 78 সালে তো প্রতিষ্ঠিত হয়েছে। তো তার আগে তো অন্যরা অনেক অন্য দল করতো। আমি নিজেও তো একটা অন্য ছাত্র সংগঠন করতাম, আমি বাম ছাত্র সংগঠন করতাম, কিন্তু আমরা তো স্যাচুরেটেড হয়ে গেছি এই দলে, খুব ক্লিয়ার। জি, আচ্ছা, তো আমাদের দলের মধ্যে যে বা যারা কারোর বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আসছে, আমরা তার বিরুদ্ধে পিউনিটিভ মেজার নিয়েছি তো। এটা একটা নতুন অনিবন্ধিত একটা নতুন ছেলেদের একটা নতুন রাজনৈতিক দল হয়েছে, এখনো নিবন্ধন ছেলেদের নিয়ে আমি কথা বলতে চাই না, এই কারণে যে ওরা আমাদের একেবারে সন্তান তুল্য। দ্বিতীয়ত হচ্ছে যে এই ছেলেগুলোর অনেকেরই তো মানে তাদেরও তো ত্যাগ আছে। আমি আমার সময় ত্যাগ করেছি, তাদের সময় তারা করেছে। আমি 80s যেটা করেছি সেটা যদি এখন আপনি আমাকে 2024 আশা করেন, 25 আশা করেন, সেটা তো সম্ভব না। আমার বয়স, শরীর সবকিছু তো মানানসইর ব্যাপার থাকতে হবে। আপনি দেখবেন যে ওইসব ছেলেদের, যদি হাসিনা খুব গর্ব করে বলল যে আমার পিয়ন তো 400 কোটি টাকার মালিক, কিন্তু ব্যবস্থা নেয়নি। তো এখন এই একজন ছাত্রদের মধ্যে একজন উপদেষ্টা আছে, ছাত্র মানে ওই যে মানে এই এনসিপি ওদের সহযোগী একটা আছে, তো বিরোধী ছাত্র আন্দোলনের যারা তাদের একজন মানে উপদেষ্টার কি বলে পিএস বা কি বলে পিএ বা হোয়াট এভার, তার পিয়ন না পিয়ন না, পিও বা পিএস, এপিএস কিছু হবে, পিএস তো সরকারি সাধারণত, সেও শতাধিক কোটি টাকার মালিক হয়ে গেছে। তো আমার একজন ডাক্তার আব্দুল নূর তুষার, তার নাম আপনি উপস্থাপনা শুনেছেন তার। তো হাসিনার আমলে যখন হাসিনা 400 কোটি টাকার বয়ান দিল যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক, তখন তো একটা ফেসবুক স্ট্যাটাস ছিল, মালিক চাকরের যদি 400 কোটি টাকার মনিবের থলেতে, তাহলে পরিমাণ কি। এখন ওই যে ছাত্রদের উপদেষ্টার পিয়নের যদি 100 কোটি টাকার, এপিএস এর যদি 100 কোটি টাকার মালিক হয়, একটা পিউনিটিভ মেজার দেখেছেন সরকারকে বলতে হলো। আজকে দেখলাম যে ওদেরকে সালাউদ্দিন তানভীর বলে কি একটা ছেলে আছে যে পাগড়ি ঠাগড়ি মাথায় বাঁধে, হ্যাঁ, যে এদের দেশ থেকে নিষেধাজ্ঞা। আমার আবার দেশ থেকে নিষেধাজ্ঞা যখন প্রজ্ঞাপন শুনি তখন আমার একটা জিনিস আদোয়ার দেশে আছে কিনা। আমার মনে হয় যে ছোটবেলা আমরা পড়তাম যে চোর পালালে বুদ্ধি বাড়ে, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা ব্যাপার মাথার মধ্যে ঢুকে, চোর পালালে বুদ্ধি বাড়ে। মাঝে মধ্যে এমন লোকের নাম শুনি যে এদের দেশ থেকে নিষেধ, এগুলো কিন্তু পকার গেছে। যেমন দেখবেন, আমি যেন গতকালকে একটা টকশোতে বললাম, আজকেও এটাকে এস্টাবলিশ করার জন্য আবারও বলতে চাই, যদি একবার আমি বলেছি, একজন এখন তো এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি না, এটা এখন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি, তার একজন সেক্রেটারি আছে, সিনিয়র সেক্রেটারি, আবার মানে পরে হয়েছে, আগে না, মানে পরে এইটা বেনিফিশিয়ারি। তো মুখলেস নাম তার। এই মুখলেস মেয়ের বিরুদ্ধে একটা মামলা হয়েছে। তো মামলার পরিপ্রেক্ষিতে আদালত এটাকে ইনভেস্টিগেট করার কথা বলেছে। এটা দেখার পর আমার মনে হয় মুখলেস মেয়ে কবে পগার পার হয়, কারণ বিদেশে তো নাতিপোতা আছে, ওগুলো নাতিপোতা দেখার নাম করে চলে যেতে পারে যে কোনো সময়। তা আমি গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টার উদ্দেশ্যে বললাম যে ইমিডিয়েটলি মুখলেস যাতে দেশ ত্যাগ করতে না পারে, এবং যাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন হচ্ছে এগুলো যাতে এই সমস্ত মালেরা যাতে দেশ ত্যাগ করতে না পারে, ঠিক আছে। এদের ব্যাপারটা মানে আপনার আরেকটি বিষয় জারি করবেন কিনা, সেটি হচ্ছে আপনি বলছিলেন দলীয় বিভিন্ন বিষয়ে যে আপনাদের যে স্ট্যান্ড, মানে আপনাদের প্রতিষ্ঠাতা প্রয়াত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে স্ট্যান্ড, কাছাকাছি শেষ করে দিই। আমরা যে যখনই অভিযোগ আসছে তখনই কিন্তু আমরা পিউনিটিভ মেজার নিচ্ছি, এবং সেটা থেকে কিন্তু স্থায়ী কমিটির সদস্য বাদ যাচ্ছে না, এটা আমি সেই বিষয়ে আচ্ছা। কিন্তু আপনি যে নতুন দলটা যারা নতুন বন্দোবস্ত কথা বলে, তাদের সাথে আপনার তুলনার দরকার নাই, কারণ তাতে করে দর্শকদের কাছে এই মেসেজ যেতে পারে যে ওটি জায়েজ হয়ে যায় কিনা। ওই বন্দোবস্ত আলারা কেউ নতুন বন্দোবস্ত জাতির সামনে দেবে যাদের নিজেদের নেতা কর্মীদের বিরুদ্ধে এত অভিযোগ, মানে আমি কনফিডেন্সের কথাটা বলছি, যে যদি তারা এই মেসেজটা জনগণকে দিতে পারলো না যে আমরা নতুন বন্দোবস্তের কথা বলছি রাজনীতিতে, তাই না? আমি আমার এই যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে তাদের বিরুদ্ধে আমি কোনো ব্যবস্থা নিতে এখন পর্যন্ত সক্ষমই হলাম না। তো এইটা মানুষ আসলে হতাশ হয়। আপনি যে হতাশার একটা কথা বললেন না, কিন্তু আপনি কি একটি বিষয়ে খুব সংক্ষেপে বলবেন কিনা, যে বিএনপির বৈদেশিক নীতির বিষয়ে
এই জায়গায় আসলে এই স্ট্যান্ডটি কি বিভিন্ন সময়ে বিভিন্ন দিক থেকে বলা হচ্ছে যে ভারতের বিষয়ে যদি আমি খুব স্পষ্ট করে বলতে যাই, সেই জায়গায় যে যেমন সাম্প্রতিক সময়ে পুশিনের ব্যাপারটি ঘটছে খুবই আশঙ্কাজনক হারে, সেই সব জায়গায় নিয়েও খুব নির্বাচন বা অন্যান্য ক্ষেত্রে যতটা উদ্বেগ উৎকণ্ঠা আছে বা সোচ্চার আছে ততটা পুশিনের ব্যাপারে বলা হচ্ছে না, কিংবা ভারতের সাথে এ যাবৎ যে চুক্তিগত সরকার করে গেছে সেগুলো কতটা অসম হয়েছে কিনা বা সেই সবগুলো রিভাইজ করতে হবে কিনা, এইসব বিষয়ে কি কোনো আলাপ করা হয়েছে? এগুলো কি প্রতিদিন বলতে হয়? এই কথাগুলো তো আমরা বহুবার বলেছি। একই কথা যদি প্রতিদিন পুশিনের ব্যাপারে কি আপনারা বলেছেন? আমাদের সরকার মতো আমরা পুশ ব্যাক করতাম, রীতিমতো করতাম তো, রাইট। এই জন্য পলিটিক্যাল গভর্নমেন্টটা লাগে। তো পুশ ব্যাক করিয়ে দিতাম আমরা। আমাদের এখন পর্যন্ত তো মানে গভর্নমেন্ট পুশ ব্যাকই করতে পারছে না। তা আপনি দায়িত্ব ছাড়েন, দেখেন পুশ ব্যাক করে দিতে পারি কিনা। আমি আসবো ডিআইজি খান সাইদ হাসান, আপনার কাছে আসবো। তার আগে একটু আমি মেজর আশরাফুজ্জামানের কাছে যাব। মেজর আশরাফুজ্জামান, জি, আমি কয়েকটা জিনিস খুব কুইকলি একটু বলতে চাই, জি, কারণ please। সময় খুব কম, পরে দেখা গেল পেটের মধ্যেই কথা থেকে যাচ্ছে। তো চীনের সাথে বাংলাদেশের সম্পর্কটা মানে খুব গভীর হয় এটা প্রেসিডেন্ট জিয়ার সময়। এবং এটা উনি তখন ওই যে আমাদের তখন ডিফেন্স অ্যাডভাইজার ছিলেন পরবর্তী সেনাপ্রধান জেনারেল মাহবুব, ওনাকে বলেছিলেন যে এই চীন হবে আমাদের প্রতিরক্ষার ডেপথ। তো ডেপথ গভীরতা বোঝাতে একটু সময় লাগবে, সুতরাং একটু জেনে রাখেন। কিন্তু সেটা 2001 সালে বিএনপি আসার পর চীনের সাথে সম্পর্কটা নষ্ট হলো কিভাবে, কে যেন ওই যে তাইওয়ানের অফিস করতে দিল। তো যাক, তিনি এখনো বড় দায়িত্বে আছেন, তো মাশাল্লাহ। আর বর্তমানে যে জিও পলিটিক্যাল যে সিচুয়েশন, তাতে ভারত খুব বিব্রতকর অবস্থায় আছে চীন এবং পাকিস্তানের সখ্যতার কারণে, এবং বাংলাদেশকে প্রচণ্ড চাপের মধ্যে রাখছে এবং বাংলাদেশকে যত ধরনের অবিচার করা সম্ভব সব কিছুই করছে। তো রিপন ভাইরা যদি এই বিষয়ে কিছু বলতেন, উনি কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে এড়াই গেলেন, বারে বলছেন। যাক, ধন্যবাদ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে প্রেসিডেন্ট জিয়া এবং বেগম জিয়া দুইজনের খুব ভালো সুখ্যাতি ছিল, ওনারা শুনতেন বেশি, বলতেন কম। আমার কাছে খুব কষ্ট লাগে যে বর্তমানে ওনাদের কয়েকজন নেতা নেত্রী যেভাবে কথা বলেন, কোনো দাড়ি কমা দেয় না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই সময় থাকলে উনি হয়তো আত্মহত্যা করতেন, কারণ উনি দাড়ি কমার বিরাম চিহ্নের ব্যবহার শুরু করেন বাংলা সাহিত্যে। তো যাক, এবং অশালীন। আমার একটুখানি একটু শোনেন। আপনি কি বিএনপি গিবত করতে আসছেন নাকি? আপনি তো ভূ নিরাপত্তা নিয়ে কথা ধৈর্য দরকার। এত অধৈর্য হলে হবে না ভাই। আমি দুঃখিত, আপনি অনেক সিনিয়র মানুষ, কিন্তু এত অধৈর্য হচ্ছেন, আমি এসব দুঃখিত। আমি কথা অযৌক্তিকতা যদি বলা থেকে আপনি বলেন। বলবো তো না, বলেন। আচ্ছা, আপনার হচ্ছে কি এই আপনার উনি যেটা আপনার শালীন কথাবার্তার একটা ইয়ে ছিল, এবং বেগম জিয়াকে কোনোদিনও কেউ অশালীন কথা বলতে, বিশেষ করে প্রকাশ্যে তো নাই, ইন প্রাইভেট হয়তো কাউকে কিছু বলতে পারে, সেটা অন্য কথা, আমরা জানা নেই, বাট বলেন নাই। কিন্তু আমাদের দুঃখ হচ্ছে যে ভাইদের কেউ এমন কথা বলছেন, মুখে আনা যাচ্ছে না। আমি আশা করি যে এটা ওনারা বড় দল, এটা একটু আত্মজিজ্ঞাসা করবেন, এটাতে উন্নতি হবে, এটা উন্নতি করার দরকার বলে আমি মনে করি। কারণ নাহলে বড় ধরনের ইয়ে আছে। আর বিএনপি কিন্তু মন্ত্রিপরিষদ 91 সালে যখন ওনারা দায়িত্বে আসলেন, ওই 3 জোটের চুক্তি অনুযায়ী দুটা কাজ করছিলেন সঙ্গে। একটা হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, বিচারপতি শাহাবুদ্দিন, উনি তার শপথে ফেরত গেলেন, এজন্য সংবিধান সংশোধন, আর হচ্ছে মন্ত্রিপরিষদ শাসিত সরকার করলেন। কিন্তু মন্ত্রিপরিষদ শাসিত সরকারটা বাংলাদেশের জন্য খুব জুৎসই না, এই জন্য প্রেসিডেন্ট জিয়া এটা ইয়ে করেছিলেন। আর তারপরে সেটা হয়ে আসেনি। এবং এই যে আওয়ামী লীগ আপনার ক্ষমতায় আসলে 96, তার তরিকা ছিল আগে যা করছি, ভুল করছি, মাফ করে দেন, আর হচ্ছে হেজাব এবং হাতের তসবি। তো বাংলাদেশের মানুষের কিন্তু অনেক গুণ আছে, গুণের মধ্যে একটা হচ্ছে কি, যত অন্যায় কেউ করে, কিন্তু ওই লোকটা যখন ফাঁসি হয় তখন মনে কিন্তু কষ্ট লাগে। তো আওয়ামী লীগের জিনিসটা খুব ভালো করে বুঝছিলেন যে মানুষকে কিভাবে মোটামুটি দুর্বল জায়গায় একটু ইয়ে করা যায়।
আমার মনে হয় না যে রিপন ভাইরা খুব পিছিয়ে আছেন, উনি মোটামুটি একটা লাইনে আছে ভালোই। যাই হোক, তারপরে আর কোন প্রশ্ন? না, আমি আসছি একটু খান সাইদ হাসানের কাছে শুনে আসবো। খান সাইদ হাসান, যে বিষয়টি আসলে বলা হচ্ছে যে এই যে আত্মজিজ্ঞাসা কিংবা সেই জায়গাতে দলীয় কোন্দল এবং অন্যান্য আরও কিছু অসঙ্গতির কথাও বলা হচ্ছে, বিশেষ করে তৃণমূল পর্যায়ে চাঁদাবাজির অভিযোগ রয়েছে, এইসব বিষয়গুলোতে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা আপনার কাছে কি মনে হয়? সম্ভবত গত 8-9 মাসে 70 জনের মতো অন্তর্দলীয় যে কোন্দল তাতে নিহত হয়েছে, এবং আমরা যখন কথা বলছি গত কয়েকদিন আগেও বাড্ডায় একজন নিহত হয়েছে। এরকম ঘটনাগুলো ঘটছে, কিভাবে দেখছেন বিষয়গুলো? ধন্যবাদ। আমি মেজর জামানের একটা আগের কথাটা একটু বলে নিই। ওই যে সচিবালয়ের কথা যেটা উনি বলছিলেন, সচিবালয়ে কোন কর্মচারীরা বিশৃঙ্খলা করেছে সেজন্য বিএনপি থেকে কোনো বক্তব্য বা তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য রিকমেন্ড করা হয় নাই, এই জন্য উনি বিস্মিত হয়েছেন। তো আমি একটু বলতে চাই, যেমন হয়তো মনে আছে কিনা যে এ পর্যন্ত অ্যাজ অন নাও কোন স্পেসিফিক এই সমস্ত বিএনপির জন্য সচিবালয়ের কর্মচারীরা কোথায় কি বিশৃঙ্খলা করলো তার জন্য কি শাস্তি নিতে হবে, এটা এত ম্যাক্রো লেভেলের কথা বলার মতো দল বা বিএনপি না। তবে সার্বিকভাবে কিন্তু সবসময় বিএনপি বলে এসেছে যে আমরা এই সরকারকে সহায়তা করতে চাই এবং সহায়তা করব। এই ইলেকশন নিয়ে যে বিতর্ক গত 1-2 মাস যাবত যেটা সৃষ্টি হয়েছে, তার পূর্ব পর্যন্ত কিন্তু বিএনপি দলীয় ভাবে সবসময় বলেছে যে আমরা সরকারকে সহায়তা করতে চাই এবং সহায়তা করতে প্রস্তুত আছে এবং করেছে। যদি আপনি বলেন যে একটা উদাহরণ কি আপনারা কেউ দিতে পারবেন যে এই গভর্নমেন্ট কোন বাস্তবসম্মত অথবা কোনো লিগ্যাল অ্যাকশন কোন বিষয় নিয়েছে তার জন্য বিএনপি প্রতিবাদ করেছে বা তার জন্য বিএনপি কোনো নেগেটিভ তাদেরকে কথা বলেছে? নো। তো ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো রাষ্ট্রের পক্ষে সরকারের এবং গভর্নমেন্ট মেশিনারিজের। তো সেইটা তারা নিতে ব্যর্থ হচ্ছে। যে আপনি কিছুক্ষণ আগে বললেন চাঁদাবাজির কথা, চাঁদাবাজি করে বলা হচ্ছে বিএনপির লোকজন চাঁদাবাজি করে। হতে পারে তার সে বিএনপির কর্মী বা নেতা, সে কি এই চাঁদাবাজির টাকাটা কি তুলে বা চাঁদাবাজি করে সেটা কি সে পার্টি ফান্ডে জমা দিচ্ছে? নেভার এভার। অথবা কোনো চাঁদাবাজি ইটসেলফ ইজ অ্যান অফেন্স, বা সেই অপরাধের জন্য রাষ্ট্র তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং সেই ব্যবস্থা নেওয়ার কারণে বিএনপির পক্ষ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়েছে, এরকম একটা নজির বলতে পারবেন? তো আপনার চাঁদাবাজদের দমন করার জন্য সমস্ত গভর্নমেন্ট মেশিনারিজ, ল এনফোর্সিং এজেন্সিস, কোর্ট কাচারি, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, সমস্ত কিছু এখন গভর্নমেন্ট নিয়ন্ত্রণে আছে। অথচ আপনার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারছেন না। যদি আপনাদের কথাই আপনাদেরকে ফেরত দেই, যে ব্যর্থতা আপনাদের হওয়ার কথা সেটা আপনারা বিএনপির উপর চাপিয়ে দিচ্ছেন। এটা খুব একটা মানে আমার কাছে খুব পিকুলিয়ার মনে হয়। যে আপনার যে উনি কিছুক্ষণ আগে বলছিলেন আমাদের মেজর জামান সাহেব যে আত্মজিজ্ঞাসা বা আপনারা অপরের দোষ চাপাইতে ভালোবাসেন, হতে পারে এটা ওনার দৃষ্টিতে হয়তো মনে হতে পারে। তার কারণ উনি বলছেন যে শহীদ জিয়া, বেগম জিয়া যেভাবে কথা বলতেন আমাদের নেতৃবৃন্দ সেভাবে বলে না। আমি ওনাদের সমকক্ষ, ওনারা যে লেভেলের, সেই লেভেলের সমকক্ষ এখন যারা আছেন তাদের কোনো কথার মধ্যে এরকম কোনো যে বলে বেশি শোনে কম এরকম কিন্তু আমাদের বর্তমান নেতৃত্ব না। তো তারপরে ওনার কাছে যাই হোক মনে হচ্ছে এটা বিশাল একটা দল, 20 কোটি বা 18 কোটি মানুষের একটা দেশে এখন 80% লোক বিএনপির সাথে আইদার সমর্থক অথবা তারা কনসার্ন বা ইনক্লুডেড। তো সেইখানে একটা লোক যদি কোনো ব্যক্তি বিশেষে যদি কোনো কাজ করে, হতে পারে সে বিএনপির কর্মী অথবা সমর্থক, সেই দায়টাও কিন্তু বিএনপির উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। তো বিএনপির উপর বিষয় হয়তো ওনার কারো কারো রিজার্ভেশন থাকতে পারে, সেটা অন্য জিনিস। কিন্তু এইভাবে আমাদের জন্য সুবিধা হতো যদি স্পেসিফিক্যালি বলতে পারতেন কেউ যে হ্যাঁ এই জায়গায় এইটার করেছে এবং এইটার ক্ষেত্রে বিএনপি কোনো ব্যবস্থা নেয়নি, যে তার নেওয়া উচিত ছিল। সাংগঠনিক ভাবে যেগুলো ব্যবস্থা, আমার গত 1 মাসের আগে আমি স্ট্যাটিস্টিক্স জানি 2170 জন কর্মীর বিরুদ্ধে এইরকম অভিযোগের প্রেক্ষিতে তারা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে। তো বিএনপি তো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া ছাড়া তো আইনগত কোনো ব্যবস্থা নেওয়ার কোনো ক্ষমতাও নাই, তো ইয়েও নাই। তো সেই ক্ষমতাটা বা দায়িত্বটার জন্যই তো আমরা বলছি ভাই জনগণের সরকার, জনগণের প্রতিনিধি সরকার জনগণের হাতে ছেড়ে দাও। সেটাতে যে বিএনপির ক্ষমতায় আসবে না, অনেক বিএনপি যে আমাদের নতুন নতুন দল হচ্ছে তারাও অনেক অ্যাম্বিশাস। তারপরে আমাদের কিছু রাজনৈতিক ধর্মীয় দলও আছে, তারাও প্রায় বিএনপি সমবয়সী, তাদের পুনর্জন্ম হওয়ার পর থেকে তারাও অ্যাসপাইরেন্ট। আসুক না, ওনারাই আসুক, কিন্তু এসে তারা সেই কাজগুলো করুক যে অন্তত নিজের ব্যর্থতার দায়টা যেন বিএনপির উপর না চাপাতে পারে, এটুকু। এছাড়া আর কি এবার বলবো? তো যদি এরকম গল্প মানে কথা পাল্টা কথা সারাদিন সারা রাত ধরে বলা যাবে। আমার কথা হলো যে বিএনপির বিরুদ্ধে কোনো অভিযোগ করতে হলে ভাই প্লিজ বি স্পেসিফিক।
এবং যে দায়িত্ব রাষ্ট্রের, যে দায়িত্ব সরকারের, সেটা আপনি পালন করতে পারছেন না, সেটা দায়িত্ব আপনি চাপাই দিচ্ছেন বিএনপির উপরে। ইটস ভেরি আনফরচুনেট। থ্যাংক ইউ ভাই। জি, অসংখ্য ধন্যবাদ। ডক্টর রিপন, কিছু যুক্ত করবেন, আমরা শেষের দিকে আছি। এই যে একটা অস্থিতিশীল, আসলে তো একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, বিশেষ করে এই গভর্নমেন্ট হচ্ছে ইনক্যাপাবল। আমি কথাটা বলতে চাইনি, কারণ আমি সাধারণত সম্মানিত লোকের সম্মানটা রক্ষা করে চলতে চাই সারা জীবনে, এটা আমার পলিসি। প্রেসিডেন্ট জিয়া রহমানের উদাহরণ টেনেছেন, কোনো আত্মীয় স্বজনকে ডাকেন, এগুলো মানে মানে ব্যাপকভাবে এস্টাবলিশড, প্রশ্রয় দেন ইত্যাদি ইত্যাদি। এটা হাসিনা আমলে ব্যাপক দেওয়া হতো শেখ পরিবারের। তো এখন বর্তমানে যিনি অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন, মানে সরকারের মানে প্রধান, এটা বলতে চাই না, উনি একজন সম্মানিত মানুষ। ওনার তো ওই প্রেস উইংয়ে ওনার একটা ভাতিজার একটা চাকরি দিতে হয়েছে, ওনার প্রেস উইংয়ে ওনার ভাতিজাকে একটা চাকরি দিতে হয়েছে। বাংলাদেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দিতে হবে, এটা তো একটা অ্যানাউন্সমেন্ট থাকবে যে আমরা 10টা বিশ্ববিদ্যালয়ে দেবো, তো না দিয়ে শুধু ওনার গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে নিতে হয়েছে। ওনার ওই গ্রামীণ এমপ্লয়মেন্ট কোম্পানি নিতে হয়েছে। ওনার কোম্পানি 5 বছরের আরো সুদ দেবে না, মানে দেবে না, কি বলে যে আপনার মানে কি বলে এটাকে, সুদমুক্ত মানে রেয়াত পাবে। তো অল দোজ ফ্যাসিলিটিস উনি নিচ্ছেন, তাই না? তো উনি তো এগুলোর অনেক ঊর্ধ্বে থাকতে পারতেন, ওনাকে নিয়ে তো আমরা অনেক বড় চিন্তা করতে পারি। উনি অবশ্যই মানে ওনাকে আমরা মানে সম্মান করি, উনি দেশের দায়িত্বে আছেন, উনি বলেছেন যে একটা উনি উৎকৃষ্ট নির্বাচন দেবেন, সেটার জন্য আমরা মানে আশা করতে চাই। কিন্তু উনি এই যে ডিসেম্বরের পরে কেন নির্বাচন মানে আরো দেরি হতে পারে, সে কারণটা তো জাতিকে জানাইতে হবে, বলতে হবে তো যে আমার মানে এই মুহূর্তে পুলিশ সঠিক হয় নাই, আমি পুলিশের উপরে ভর করে আমাকে নির্বাচন, আমার পুলিশ দেরিটা কেন হবে? হ্যাঁ, আমার ডিসেম্বরের মধ্যে আমার পুলিশ এখনো ঠিক হয়নি, আমার পুলিশের এখনো জ্বর আছে, আমসা আছে, ঠিক হইতে সময় লাগবে, তাহলে আমার এতদিন সময় লাগবে। ওনাকে বলতে হবে, সেই যৌক্তিক কারণটা জানতে চাই। ওনাকে বলতে হবে যে আমি যে ব্যালট বক্সের মধ্যে ব্যালটগুলো ঢুকাবো, এটা অনেক বছর এই ব্যালট বক্সগুলো 15 বছর প্রপারলি ইউজ হয়নি, এগুলো জং ধরে গেছে, নতুন করে উই হ্যাভ টু মেক নিউ ব্যালট বক্সেস। বলতে হবে তো, ওনাকে তো বলতে হবে যে স্কুলের মাস্টাররা সব আওয়ামী লীগ রাতের ভোট করছে, এগুলোর বাদ দিয়ে আমি নতুন লোক দিয়ে পোলিং অফিসার করবো, সেই পোলিং অফিসার আমার রিক্রুট মানে সময় লাগবে, নিরপেক্ষ রিক্রুট করার কাদের করবো নিয়ে আমি ভাবতে পারতেছি না। কারণটা তো বলতে হবে, কিন্তু আমি কোনো কারণ বলছেন না, তাই না? আমরা তো কতগুলো কারণ বলছি, অন্যান্য দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই সময় পরে গেলে রোজার পরে গরমের পরে বৃষ্টি ইত্যাদি, তারপর দেশের একটা অস্থিতিশীল অবস্থা তো রয়েছে, সেটা তো আছেই। এবং আমি তো একটা কথাই বলছি, সারা পৃথিবীতে অনুন্নত দেশগুলো যেখানে গণ অভ্যুত্থান সূচিত হয়, সে গণ অভ্যুত্থানের পরে আরেকটু বলে নেই, গণ অভ্যুত্থানের আউটকাম হচ্ছে একটা অ্যাকাউন্টেবল ইলেক্টেড গভর্নমেন্ট, এর বাইরে কোনো অল্টারনেটিভ নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে আপনি অন্যান্য দেশের নজির দেখেন, অনেক দেশের নজির দেখবেন, যে সমস্ত দেশে ইন্টারিম গভর্নমেন্ট বা অনির্বাচিত সরকার ক্ষমতা থাকাটাকে প্রলং করেছে, তারা কিন্তু খুব স্বাভাবিকভাবে তারা বিদায় নেন, অসম্মানের সাথে তারা গিয়েছেন। আমরা চাই যে গণ অভ্যুত্থানে যে মানুষের আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে সকল রাজনৈতিক দল, এই সরকার তো কোনো কি বলে নির্বাচনী কোনো ভিত্তি নেই, কিন্তু সরকারের সবচেয়ে বড় ভিত্তি হচ্ছে জনগণ। সেই জনগণের রিফ্লেকশনটা কিভাবে? পলিটিক্যাল পার্টিজ, স্টেক হোল্ডার তো পলিটিক্যাল পার্টিজ, স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ আর্মি, যারা গণ অভ্যুত্থানে তাদের একটা ভূমিকা ছিল, স্টেট ভূমিকা ছিল। তো সুতরাং মানে আমাদের সেনাপ্রধান হোয়াট হি সেইড, উনি যখন 3 তারিখে যখন বললেন যে তোমরা জুলুমকারী এবং অত্যাচারীদের সাথে সামিল হবে না বা তাদের অত্যাচারকে জুলুমকে তোমরা সমর্থন করবে না, উনি আয়াতটা শোনার পর উনি বললেন আমিন। যখন when he said আমিন, the entire people understood যে yes আমিন, এবং হাসিনার days are numbered, তাই তো? এখন কথা হচ্ছে কি যে আমাদের যারা স্টেক হোল্ডার্স, সেটা আর্মি বলি, পলিটিক্যাল পার্টিস বলি, আদার ইনস্টিটিউশনস বলি, বা সিভিল সোসাইটিদের যারাই থাকুক না কেন, তাই না, যারা ছিলেন, তারা তো প্রত্যেকেই চাচ্ছেন যে তারা বুঝতে পারছেন। আজকে সেন্টার ফর পলিসি ডায়ালগ আজকে বলেছে যে ইকোনমিক ইমানসিপেশনটা যদি প্রগ্রেস করতে হয় তাহলে এটা নির্বাচিত গভর্নমেন্ট যেতে হবে। দিস ইজ দ্য সলিউশন। অসংখ্য ধন্যবাদ। মেজর আশরাফুজ্জামান, শেষ করব, যদি কিছু যুক্ত করেন।
আপনাকে ধন্যবাদ এবং সবাইকে ধন্যবাদ যে সুন্দর ইয়ে করার জন্য। আমি প্রথমত হচ্ছে একটু আমার দুজনই উনার আমার জ্যেষ্ঠ, সুতরাং সেই হিসাবে আমি কনিষ্ঠ, যদিও বয়স 63 বছর হয়ে এটা গেছে। কোনো বয়স না, 70 বছরও ভালো বয়স। 84 বছরে ট্রাম্প প্রেসিডেন্ট না, সুতরাং জি, please, শেষ করুন। আমি শুধু আমার একটা অনুরোধ, কাতর অনুরোধ সবার কাছে, জানেন, আমি যখনই একটু চিন্তা করি আমার আবু সাইদের 2 হাত বাড়িয়ে বুকে গুলি নেওয়ার দৃশ্যটা, এরকম অনেক আবু সাইদ তার প্রাণ হারাইছে। খুব দ্রুতই আমরা তাদের আত্মদানকে ভুলে যাই। ঠিক একইভাবে 71-এর তাই হয়েছে। তো রাজনৈতিক দলগুলো এবং আমরা অত্যন্ত নিষ্ঠুর। কিভাবে তারা যে চেয়েছিল তাদের স্বপ্নকে ধারণ করে আমরা সামনে কিভাবে এগোবো সেটা আমরা মনে করছি না। আমি সবাইকে অনুরোধ করছি অন্তত তাদের কথা স্মরণ করে একটু আমরা দেশটাকে একটু আগায় নিই এবং সে জায়গায় আমাদের ব্যক্তি স্বার্থ এবং ব্যক্তি আকাঙ্ক্ষাকে একটু সীমিত করি। অসংখ্য ধন্যবাদ। আর ছোট্ট একটা কথা, একটু কথাই যেন আমরা এত বিষ না রাখি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে। দেশটা আগাইতে গেলে সব পলিটিক্যাল গভর্নমেন্ট ক্যান প্রোগ্রেস দ্য কান্ট্রি, অন্য কেউ না। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের এটিএন সংলাপ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।